জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি শারমিন পুতুল। কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী সহ ত্রিমুখী সংঘাতের জেরে ছোড়া গুলিতে এক শিশুসহ বেশ কয়েকজন বাংলাদেশি আহত হয়েছে। গুলিবিদ্ধ শিশুটিকে নেওয়া হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। স্থানীয়রা জানান, শনিবার মধ্যরাত থেকে টেকনাফের হোয়াইকোং সীমান্তের ওপারে প্রচণ্ড গোলাগুলি চলে। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে এই লড়াইয়ের এক পর্যায়ে রোহিঙ্গারা শূন্য রেখার দিকে ছুটে চলে। রোববার সকালে তীব্র সংঘাতের সময় একটি গুলি এসে লাগে বাংলাদেশিদের বসত ঘরে। এ সময় গুলিবিদ্ধ হয় বাংলাদেশি শিশু আফনান। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এদিকে শিশু গুলিবিদ্ধ হওয়ার খবরে বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয় জনতা। টেকনাফ কক্সবাজার মহাসড়কের তেচ্ছেবীজ এলাকা অবরোধ করে তারা। পরে সেনাবাহিনী ও বিজিবির আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনার পর থেকে সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছে বিজিবি। এরই মধ্যে আটক করা হয়েছে অর্ধ শতাধিক রোহিঙ্গাকে। এখানে সব সপ্তাহ আরো পার্টি আমাদের এখানে টানা করে গন্ডগোল হতেছে। ওখানে মাইনমে ধ্বংস করে দিয়েছে, আমাদের এখানে ট্যাংনাফে ধ্বংস করে দেবো। এখান থেকে গুলি খেয়েছে, মনে সামনের দিকে হয় কিছু থেকে নিয়ে লেগেছে, মনে নেই একটু বাঁচি আছে, এখন পুলিশ কক্সবাজার নিয়ে গেছে। বিভিন্ন রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে এগুলি হয়। আমরা বিজিবি সতর্ক অবস্থায় থাকি এবং সাথে সাথে সীমান্তে যাই এবং সেখান থেকে প্রায় 53 জন সশস্ত্র রোহিঙ্গা সশস্ত্রধারীকে আমরা আটক করি এবং থানায় আমরা হস্তান্তর করেছি। মিয়ানমার সীমান্তে বিদ্রোহী গোষ্ঠীর সংঘাতে বাংলাদেশি শিশু গুলিবিদ্ধের ঘটনায় নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে একথা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, যে কোনো বিশৃঙ্খলা মোকাবেলায় তৎপর সরকার। গণভোটে হ্যাঁ ভোট চাইতে সরকারের কোনো আইনগত বাধা নেই বলে মন্তব্য করেন শফিকুল আলম। আনফরচুনেট ইনসিডেন্ট, তো এই বিষয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি এবং হোম মিনিস্ট্রি এটা নিয়ে কাজ করছে, তারা আপনাদেরকে বাকি বিস্তারিত জানাবে। ইন্টারিম গভর্নমেন্ট ইয়েস ভোট চাইতে পারে, এই বিষয়ে কোনো লিগাল প্রতিবন্ধকতা নাই। আগামী যে ইলেকশনটা এবং গণভোট খুব সুচারুভাবে সম্পন্ন হবে, এটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, পিসফুল এবং এটা একটা ফেস্টিভ ইলেকশন হবে। তিনি বলেছেন ইন্টারিম গভর্নমেন্ট এবং ইলেকশন কমিশন পুরোপুরিভাবে প্রিপেয়ার্ড আছে ইলেকশন ও গণভোটের জন্য, যাতে এটা সুচারুভাবে সম্পন্ন হয়। চিফ অ্যাডভাইজার বলেছেন লেভেল প্লেইং ফিল্ড প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য সমান থাকবে, এটা নিয়ে উনি কোনো সমস্যা দেখছেন না। নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল আবেদনের দ্বিতীয় দিনের শুনানি শেষে 57টি বৈধ এবং 7টি বাতিল এবং পরে 6টি স্থগিত করে রাখা হয়েছে। ঢাকার আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে বিকেল 5টা পর্যন্ত আপিল তালিকার 71 থেকে 140 নম্বর পর্যন্ত আবেদনের শুনানি হয়। 2 দিনের 140টি আপিলের মধ্যে 109টি বৈধ এবং 22টি বাতিল ও 9টি স্থগিত হয়েছে। দ্বিতীয় দিনের প্রার্থিতা ফিরে পেয়েছেন বগুড়া 1 আসনের বিএনপি প্রার্থী এবং বগুড়া 2 আসনের নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না। চাঁদপুর 2 ও জামালপুর 3 আসনের জামায়াত প্রার্থী। বৈধ হয়েছে কুড়িগ্রাম 2 আসনের জাতীয় পার্টির আতিকুর রহমান। এদিকে রিটার্নিং কর্মকর্তাদের আগের সিদ্ধান্তে মবতন্ত্রের প্রভাব থাকার অভিযোগও করেছেন প্রার্থিতা ফিরে পাওয়া অনেকেই। 18 জানুয়ারি পর্যন্ত শুনানি চলবে। প্রশাসনকে দৃঢ়করণ না করলে আমরা একটা ফলহীন, মানহীন ইলেকশনের দিকে যেতে পারি। তো ভবিতব্য সরকার যারা হবে তাদেরকেও বুঝতে হবে যে মানহীন একটি নির্বাচনের সরকার যদি গঠিত হয় তাদের ম্যান্ডেট ঘাটতি হবে এবং তারা দেশ চালাতে হোঁচট খাবে। মতলবকে আগায় নেওয়ার জন্য, সুষম উন্নয়নের জন্য, যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার জন্য, একটা ইন্ডাস্ট্রিয়াল জোন হিসাবে এটাকে তৈরি করার জন্য, আপামর জনসাধারণের জন্য আমি আমার সকল প্রচেষ্টা জীবনের শেষ সময়টুকু উজাড় করে দিতে চাই। আমাকে বিরোধিতা করবার জন্য যে মবক্রাসি করা হয়েছে, এটা ইল ওমেন এক কথায় খুবই একটা অশুভ ইঙ্গিত, যার কারণে আমি মনে করি জেলা প্রশাসক নিজে বিচলিত হয়ে সামাল দেবার জন্য মনে করেছেন একটা খারাপ পরিস্থিতি হবার চাইতে বিষয়টা নির্বাচন কমিশনে যাওয়াই ভালো, না হলে এটা বাতিল করবার কোনো কারণ ছিল না।
কুমিল্লা 2 আসনের সীমানা পরিবর্তন করে ইসির জারি করা গেজেট অবৈধ ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন তা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। অর্থাৎ আপাতত নির্বাচন কমিশনের সিদ্ধান্তই বহাল রাখল আদালত। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন ও এক প্রার্থীর করা পৃথক আবেদন শুনানি নিয়ে চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক এই আদেশ দেন। এতে লিভ টু আপিল দায়ের করা পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত করা হয়েছে। বিজ্ঞ চেম্বার জজ আমাদের এই আবেদন শুনে ইসির যে সিদ্ধান্ত সেটাকে বহাল রেখেছে এবং দাউদকান্দি 1, দাউদকান্দি এবং মেঘনা এবং কুমিল্লা 2, হোমনা এবং তিতাস বহাল রেখেছেন। জাতীয় পার্টি ও নির্বাচনী জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট NDF প্রার্থীদের মনোনয়ন কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী 2 সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে হবে। রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিরের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। এর আগে 7 জানুয়ারি জাতীয় পার্টি ও NDF-কে নির্বাচন থেকে বিরত রাখতে চেয়ে করা এক রিটের শুনানি 11 জানুয়ারি পর্যন্ত মুলতবি করেন হাইকোর্ট। সেদিন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানি শুরু হলে হাইকোর্ট ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চান 10 জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা বাতিল হওয়া কেউ ইসিতে আপিল করেছেন কিনা সে তথ্য হাইকোর্টকে জানাতে হবে। একই সঙ্গে প্রার্থিতা কেউ ফিরে পেয়েছেন কিনা তাও রাষ্ট্রপক্ষকে জানাতে বলেছেন হাইকোর্ট। আগামী 17 জানুয়ারি থেকে ইউরোপীয় ইউনিয়নের 56 জন পর্যবেক্ষক দেশের বিভিন্ন প্রান্তে নির্বাচনের প্রস্তুতি পর্যবেক্ষণ শুরু করবেন। দুপুরে গুলশানে সংবাদ সম্মেলনে EU নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান আইভার্স আউজ্যাক্স বলেছেন, গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সক্ষম, তবে লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা বলার সময় এখনও আসেনি। গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সক্ষম, তবে লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা বলার সময় এখনও আসেনি বলেও জানান EU নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান। বলেন, এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। নির্বাচন কতটা স্বাধীন, নিরপেক্ষ এবং বাধাহীন হলো EU পর্যবেক্ষণ মিশন সেটাই দেখবে বলেও জানান তিনি। Next Saturday will be deployed to all divisions of Bangladesh to follow election preparations and campaign in all 64 administrative divisions of the country. In compliance with national law as well as the regional and international standards Bangladesh has signed up to. The mission will observe and analyze the legal framework, the work of the electoral administration, the campaign environment, and the conduct of candidates and their supporters. We will also weight the trust in the accuracy of the voter register and in the electoral dispute resolution process. We will assess the overall space for political and civic participation, as well as the inclusivity of the process. গণভোটে হ্যাঁ ভোট না দিলে সমাজে ক্ষমতার ভারসাম্য আসবে না বলে মন্তব্য করেছেন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। আর আয়নাঘনের পুনরাবৃত্তি না চাইলে গণভোটে অংশ নিতে হবে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নাগরিক পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে 2 উপদেষ্টা জনগণকে গণভোটের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক কাজের জন্য 8টি ক্যাটাগরিতে 10 জনকে পুরস্কৃত করা হয়। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই গণভোটে অবশ্যই সকলে অংশ নেবেন এবং যদি সত্যি সংস্কার চান তাহলে উত্তরটা আমাদেরকে হ্যাঁ বলতে হবে। যদি হ্যাঁ না বলি, চুপ করে বসে থাকি, নিষ্ক্রিয় থাকি বা না, তাহলে ক্ষমতার যে ভারসাম্যটা আনার প্রয়োজন এই সমাজে, সেই ভারসাম্যটা আনবার সুযোগটা আরো অনেক বছরের জন্য হয়তো আমরা মিস করে ফেলব। যদি আমরা আবারও গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং আয়নাঘরের দিনগুলোতে ফিরে যেতে না চাই, আমাদের গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে এবং পছন্দের গণপরিষদ সদস্য নির্বাচিত করতে হবে।
বিগত 16 বছরের মতো গুম খুন ভবিষ্যতে না চাইলে গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। সকালে বরিশালের বেলস পার্ক মাঠে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উদ্দেশ্যে বিভাগীয় ইমাম সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জুলাই জাতীয় সনদের ভবিষ্যতের রূপরেখা তুলে ধরে বলেন, সবার মধ্যে মতের পার্থক্য থাকতে পারে, তবে সবাইকে দেশের কল্যাণে গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকতে হবে। গণভোটে আমরা কোনো ব্যক্তিকে ভোট দেব না, কোনো ব্যক্তির জন্য নয়। জাতীয় সংসদের নির্বাচন হবে, জাতীয় সংসদের নির্বাচনের পাশাপাশি গণভোট হবে, যে কারণে আপনারা দুটো ব্যালট পাবেন। জাতীয় সংসদে আপনারা প্রতিনিধি নির্বাচন করবেন, আপনাদের মত থাকবে আলাদা, পদ থাকবে আলাদা, ভিন্ন ভিন্ন মত পদ থাকবে। এরকম ব্যবস্থার জন্যই তো বাংলাদেশ, তারই নাম তো গণতন্ত্র। দেশের ব্যাপারে ভবিষ্যতে দেশটা কেমন হবে সেই ব্যাপারে তো আমাদের এক জায়গায় আসতে হবে। গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন, ওইটাই গণভোটের মার্কা, ওই মার্কাই ভোট দিতে হবে যদি আপনি হ্যাঁ বলতে চান। শেখ হাসিনার হলফনামা সঠিকভাবে যাচাই বাছাই হলে আগের নির্বাচনগুলোতে তার প্রার্থিতা বাতিল হতো বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। দুপুরে রাজধানীতে রিপোর্টার্স এগেইনস্ট কারাপশন ব্র্যাকের বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি বলেন, শেখ হাসিনার আয় বহির্ভূত সম্পত্তি ছিল এবং তিনি হলফনামায় সব সম্পদ সঠিকভাবে প্রদর্শন করেননি। দুপুরে রাজধানীতে রিপোর্টার্স এগেইনস্ট কারাপশন ব্র্যাকের বর্ষপূর্তিতে অনুষ্ঠানে তিনি আরও বলেন, শেখ হাসিনার আয় বহির্ভূত সম্পত্তি ছিল এবং তিনি হলফনামায় সব সম্পদ সঠিকভাবে প্রদর্শন করেনি। দুদক তখন সক্রিয় থাকলে শেখ হাসিনার মনোনয়ন বাতিল হতো। আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থীদের হলফনামা নিয়ে তথ্য সংগ্রহ করে দুদকের জানানোর অনুরোধ জানান দুদক চেয়ারম্যান। দুর্নীতিবাজদের নির্বাচিত না করার আহ্বান জানান এই চেয়ারম্যান। 2008 সালের নির্বাচনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সম্পদের যে হলফনামায় যে বিবরণী দিয়েছিলেন এবং বাস্তবে আমরা যে সম্পত্তি পেয়েছি তার মধ্যে ছিল বিস্তর ব্যবধান। সে সময় যদি দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করত তাহলে সেই সময়ই তার এই প্রার্থিতা বাতিল হওয়ার কথা ছিল, কিন্তু সেটি বাতিল হয়নি। ভুয়া এনআইডি ও নাম সর্বস্ব প্রতিষ্ঠান খুলে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের 46 কোটি 73 লাখ টাকা আত্মসাতের দায়ে ব্যাংকটির কর্মকর্তা ও ব্যবসায়ীদের বিরুদ্ধে 7টি মামলা করেছে দুদক, যেখানে আসামি করা হয়েছে 93 জনকে। দুদক জানায় ব্যাংকটি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পরিবারের মালিকানাধীন। গত কয়েক বছর ধরে ব্যাংকটির বিভিন্ন শাখা থেকে আমদানি রপ্তানি ও ব্যবসার অজুহাতে বিপুল টাকা আত্মসাৎ করেন পরিচালক ও কর্মকর্তারা। বিভিন্ন ব্যক্তির নামে ভুয়া এনআইডি ও পরিচয়পত্র ব্যবহার করে ঋণ নেওয়া হয় এবং নাম সর্বস্ব প্রতিষ্ঠান খুলে তাদের নামে বিপুল পরিমাণ ঋণ অনুমোদন নেওয়া হয়, যেসব ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কোনো নীতিমালা মানা হয়নি। অনুসন্ধানে দেখা যায় যেসব প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা ব্যবহার করা হয়েছে সেগুলোর অস্তিত্বই নেই। মানবতাবিরোধী অপরাধের একটি অভিযোগের আমৃত্যু কারাদণ্ড পাওয়া শেখ হাসিনার সাজা বাড়ানোর আবেদন কাল পরশুর মধ্যে শুনানির জন্য চেম্বার আদালতে নেওয়া হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রসিকিউটর গাজী MH তামিম। এদিকে জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে করা মামলার অভিযোগ গঠনের শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, সাবমেরিন কেবল কাটা পড়া বা BTCL ভবনে আগুন লেগে ইন্টারনেট বন্ধ হওয়ার কথা প্রচার করে। সেই দায় ছাত্র জনতার ওপর চাপালেও আদতে সেটি হয়েছিল তৎকালীন সরকারের নির্দেশেই। ভবন পোড়ানোর সঙ্গে ইন্টারনেট বন্ধের কোনো সুযোগ নেই। এই মামলার প্রসিকিউশনের অভিযোগ গঠনের শুনানি শেষ। আগামী 15ই জানুয়ারি আসামিপক্ষের শুনানির দিন ধার্য করেন ট্রাইব্যুনাল 1। তৎকালীন মেয়র তাপসের কথোপকথন থেকে পরিষ্কার হচ্ছে শেখ হাসিনা বলছেন যে আমি পোড়াতে বলেছি কি, ওরা পুড়িয়ে দিয়েছে সেতু ভবন। তার মানে পুড়িয়ে দেওয়াটা তাদের ইন্টেনশন ছিল, কিন্তু পোড়ানোটা হয়তো বা একটা না হয়ে অন্যটা পুড়িয়েছে। যে এই ভবনগুলো পরিকল্পিতভাবে পোড়ানো হয়েছে তৎকালীন সরকারের দ্বারা এবং এই ছাত্র আন্দোলনকারীদের উপর দায় চাপানোর জন্য, আর এই ভবনগুলো পোড়ানোর সাথে ইন্টারনেট বন্ধের কোনো সম্পর্ক ছিল না। আগামী 15ই জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার আসামি পক্ষের ডিসচার্জ হিয়ারিং হবে, তারপরে অভিযোগ গঠন হবে কিনা সেই সিদ্ধান্ত ট্রাইব্যুনাল নেবে।
স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ডে প্রথম শুটার জিনাত সহ মোট 4 জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। রোববার বিকেলে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় নাম্বার প্লেটবিহীন মোটরসাইকেল ও 6,000 টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার 4 জনই প্রাথমিকভাবে দায় স্বীকার করেছে। তবে গ্রেপ্তার ব্যক্তিদের সাথে এখনও কোনো রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা পুলিশ পায়নি। হত্যার উদ্দেশ্য ব্যবসায়িক কোন্দল বলে ধারণা করা হচ্ছে। এদিকে দ্বিতীয় শুটার রহিমকে এখনও আটক করা যায়নি বলে জানান ডিবি প্রধান। আসামিদের আমরা মোটামুটি শনাক্ত করতে সক্ষম হই এবং শনাক্তকৃত আসামিদেরকে গ্রেপ্তারের উদ্দেশ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্যাপক অভিযান পরিচালনা করা হয়। ঘটনার মূল সমন্বয়কারী মোহাম্মদ বিল্লাল হোসেন পিতা শহীদুল্লাহ, তাকে গ্রেপ্তার করা হয় এবং এই গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কাছ থেকে একটা নাম্বার প্লেটবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়, যে মোটরসাইকেলটি হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে। রাজধানীর দক্ষিণ বনশ্রীতে গলা কেটে স্কুল ছাত্রী হত্যার ঘটনায় খিলগাঁও থানায় মামলা করেছে মেয়েটির পরিবার। মামলায় তাদের দোকানের কর্মচারী মিলনকে প্রধান আসামি করা হয়েছে। শনিবার রাজধানীর বনশ্রীতে নিজ বাসায় খুন হন 10ম শ্রেণীর স্কুল শিক্ষার্থী ফাতেমা আক্তার নীলি। দুপুরে বনশ্রীর প্রধান সড়কের প্রীতম ভিলা নামের একটি বাসা থেকে নীলির গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। জানা যায়, গত 7 জানুয়ারি নীলির বাবা, মা ও একমাত্র ভাই গ্রামের বাড়ি হবিগঞ্জে যান। 2 বোন ছিলেন ঢাকায়। পরিবারের সদস্যদের ধারণা, বৃহস্পতিবার রাতে খাবার নিতে আসা নীলির বাবার মালিকানাধীন হোটেলের এক কর্মচারীর সঙ্গে বাক বিতণ্ডার জেরে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। নিহত নীলির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়। মোসাম্মদ ফাতেমা আক্তার নীলি নামক এক স্কুল ছাত্রীকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। এই হত্যার জেরে ইতিমধ্যে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ভিকটিমের বাবা মোহাম্মদ সজীব বাদী হয়ে মামলাটি করেছেন, অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে। প্রাথমিকভাবে আমরা বেশ কিছু বিষয় নিয়ে কাজ করছি। আমরা যেটা জানতে পেরেছি যে ভিকটিমের বাবার রেস্টুরেন্টে চাকরি করত একজন, সে ঘটনার পর থেকে পলাতক রয়েছে। জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী ও ফাউন্ডেশন ফর এনকারেজমেন্ট অব সোশ্যাল কন্ট্রিবিউশনের প্রধান আকি আবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে 2 দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় সামাজিক ও টেকসই উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন উভয় পক্ষ। পাশাপাশি জনগণের কল্যাণে সামাজিক অবদান ও বৈশ্বিক পর্যায়ে যৌথ উদ্যোগেরও সম্ভাবনা নিয়ে বৈঠকে মতবিনিময় হয়। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি অলবার্ট টি গম্বিস। রোববার দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অলবার্ট টি গম্বিসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। মতবিনিময়ে বাংলাদেশ বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও ঘনিষ্ঠ এবং দৃঢ় করার বিষয়ে বৈঠকে গুরুত্ব আরোপ করা হয়। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা ও চিকিৎসা সহ উন্নয়নমূলক সব কাজের অংশদারিত্বের ভিত্তিতে করবে বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার দুপুরে চট্টগ্রাম নগরীর একটি হোটেলে গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়ন জরুরি বলেও জানান তিনি। নেক্সট গভর্নমেন্টে আমাদের যদি ক্ষমতায় যাওয়ার সুযোগ থাকে, জনগণ যদি নির্বাচিত করে, আমরা আমাদের কাজগুলো through partnership করতে চাই, through partnership with the private sector, partnership with the NGOs, partnership with the educationists. We need to build a partnership, we need to build an alliance, national alliance করে আমরা কাজগুলো করতে চাই। বাণিজ্য সহজ করতে বিভিন্ন শর্ত শিথিল করে আমদানি নীতি আদেশ সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, শীঘ্রই ক্যাবিনেটে বিষয়টি উত্থাপন করা হবে। ভারতে বিশ্বকাপ খেলা ইস্যুতে দুদেশের বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না বলেও মনে করেন তিনি। সচিবালয়ে আমদানি নীতি সংশোধন সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। আমাদের এই মুহূর্তে আমরা কোনো কিছু দেখছি না যে কোনো প্রভাব
পড়বে এরকম কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। ইপিবি বলছে যে গত অর্থ বছরে 5 মাসে রপ্তানি আমাদের কমেছে ভারতের 6%। আপনি যদি বিগত 5 বছরের আমাদের রপ্তানি বা আমদানির চিত্র দেখেন, আপনি বছর ভিত্তিক ওঠানামা দেখবেন, তার পরিপ্রেক্ষিতেই হয়েছে। যতক্ষণ পর্যন্ত না আমরা মনে করি যে কোনো একটা পার্টিকুলার বাণিজ্যে আমাদের স্থানীয় অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো বাইল্যাটারাল সিদ্ধান্ত নিই না। তো আমাদের সামগ্রিকভাবেই আমরা উদার বাণিজ্য বিশ্বাস। আমাদের প্রয়োজন, আমাদের আমদানি প্রয়োজন, আমাদের অর্থনৈতিক সক্ষমতা, আমাদের রপ্তানির উদ্দেশ্যে আমদানি, সকল কিছু মিলিয়েই আমাদের এই পরিমাণগত যে পরিবর্তনগুলো হয়। তো সেই ক্ষেত্রে আমরা এমন কোনো কিছু দেখছি না। সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে 10,000 কোটি টাকার ঋণ নিচ্ছে সরকার। এজন্য 10 বছর মেয়াদী শরিয়া ভিত্তিক সুকুক ইস্যু করা হচ্ছে। এই বিনিয়োগের বিপরীতে বছরে 9.75% মুনাফা পাবে সম্মিলিত ইসলামী ব্যাংক। সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক জানায়, গেল 7 ও 8 জানুয়ারি ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর মোহাম্মদ কবির আহমেদের সভাপতিত্বে গঠিত শরিয়া অ্যাডভাইজারি কমিটি সুকুক ইস্যু বিষয়ক সভা করে। এতে সদস্যরা ইজারা পদ্ধতিতে সুকুক ইস্যুর বিষয়ে একমত হন। সরকারি কর্মচারীদের জন্য গণপূর্ত অধিদপ্তরের 7টি আবাসন প্রকল্প এবং বাংলাদেশ রেলওয়ে কিছু নির্দিষ্ট ট্রেন সেবা এই সুকুকের ভিত্তি হিসেবে ধরা হয়েছে। আগামী 14 জানুয়ারি এই 10,000 কোটি টাকা ঋণ গ্রহণ করার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের। চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তদের গুলিতে জামায়াতের কর্মী জামাল উদ্দিন নিহতের ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। ঘটনায় জড়িত কাউকে আটকও করতে পারেনি পুলিশ। এদিকে গুলির ঘটনায় আরেক গুলিবিদ্ধ নাসির উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি। পরিবারের দাবি, তাকে কয়েকটি গুলি করা হয়েছে। প্রকাশ্যে গুলি ও খুনের ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বজনরা। এর আগে শনিবার সন্ধ্যায় ফটিকছড়ির লেলাং ইউনিয়নের মুখোশ পরা দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে জামায়াতের কর্মীদের ওপর গুলি ছুড়ে পালিয়ে যায়। এ সময় নিহত হয় জামাল উদ্দিন নামে এক জামায়াত কর্মী, আহত হন আরও একজন। চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়েছে মাহবুব আলম নামের এক মাইক্রোবাস চালক। মাহবুব পৌরসভার এলাকায় একটি নির্মাণাধীন ভবনে নাইট গার্ড হিসেবে কাজ করতেন। ভবনটির সামনেই তাকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা জানায়, ভোর রাত 3টা থেকে 4টার দিকে 3 থেকে 4 জন দুর্বৃত্ত ভবনের সামনে গিয়ে মাহবুবের সঙ্গে বাক বিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে তারা মাহবুবকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় তারা চিৎকার করে আশেপাশের লোকজন ছুটে আসে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মাহবুব মারা যান। মাহবুবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন তার সহকর্মীরা। পরে হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে রোববার সকাল 10টার দিকে চট্টগ্রাম রাঙামাটির সড়ক অবরোধ করে। পরে পুলিশের আশ্বাসে কিছুক্ষণ পরে অবরোধ তুলে নেয় তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীকে হত্যা মামলার নাটোরের পৌরসভার সাবেক কাউন্সিলর ও নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আরিফুর রহমান মাসুককে জেলে হাজতে পাঠিয়েছে আদালত। রোববার দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে শনিবার রাতে রাজশাহীর চন্দ্রিমা এলাকায় ঘোরাফেরা করার সময় স্থানীয়রা মাসুককে আটক করে চন্দ্রিমা থানায় পুলিশের কাছে হস্তান্তর করে। পরে নাটোর জেলা পুলিশ নাটোর 2 আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাড়িতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীকে হত্যা মামলায় মাসুককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। এ সময় তার পক্ষের কোনো আইনজীবী নিয়োগ না হওয়ায় আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে জেলে হাজতে পাঠানোর নির্দেশ দেন। মানিকগঞ্জ সদরের ডেল্টা জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় নিপা ঘোষ নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত নিপা ঘোষ ঘিওর উপজেলার চকবাস্তা গ্রামের রিপন কুমার ঘোষের স্ত্রী। নিহতের স্বামী জানান, রোববার সকাল 8টার দিকে ডেল্টা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় নিপাকে। পরে তার সিজার করেন গাইনি সার্জন ডক্টর সঞ্চিতা দস্তিদার। আর অ্যানেস্থেশিয়া দেন ওই হাসপাতাল মেডিকেলের অফিসার ডক্টর আবু বক্কর সিদ্দিক। অপারেশনের পর জটিলতা দেখা দিলে তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক। এই ঘটনার পর থেকেই ডক্টর সঞ্চিতা ও ডক্টর আবু বক্করের মোবাইল ফোন বন্ধ রয়েছে।
যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে 2টি বিদেশি পিস্তল, 6 রাউন্ড গুলি ও 4টি ম্যাগাজিন উদ্ধার করেছে র্যাব। এ সময় অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িতদের একজনকে আটক করা হয়। র্যাব জানায়, রোববার সকালে র্যাব হেডকোয়ার্টারের একটি বিশেষ দল বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় আটক সাকিব হাসানের বাড়িতে তল্লাশি চালিয়ে 2টি বিদেশি পিস্তল, 6 রাউন্ড গুলি ও 4টি ম্যাগাজিন ও গোলাবারুদ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র ব্যবসার সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য মিলেছে বলে জানায় র্যাব। পঞ্চগড়ে শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচার সহ 4 দফা দাবিতে বিক্ষোভে সেনাবাহিনীর লাঠিচার্জ ও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় আন্দোলনকারী অন্তত 23 জন আহত হয়েছে। আন্দোলনকারীরা জানান, রোববার দুপুর 2টায় ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার সহ 4 দফা দাবিতে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে একটি মিছিল বের হয়ে শহরের চৌরঙ্গি মোড়ে গিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন তারা। এতে সড়কের দুই পাশে আটকে পড়ে শত শত যানবাহন। পরে বিকেল 4টার দিকে তাদের সড়ক ছেড়ে দিতে বলেন সেনাবাহিনী। আন্দোলনকারীদের অভিযোগ, এক পর্যায়ে তাদের উপর লাঠিচার্জ করেন সেনা সদস্যরা। এ সময় আহত হন বেশ কয়েকজন। পরে তাদের পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে রাতে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এর 3 ঘন্টা পর প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন তারা। ব্রাহ্মণবাড়িয়ায় পাইপলাইনের মাধ্যমে বসতবাড়িতে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। রোববার সকালে শহরের কাউতলী বাসস্ট্যান্ড এলাকায় ওই কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, নিয়মিত বিল পরিশোধ করেও বৈধ গ্রাহকরা পাইপলাইনের মাধ্যমে নিরবিচ্ছিন্ন গ্যাস পাচ্ছেন না। দিনের বেশিরভাগ সময় গ্যাস না থাকায় রান্নায় বেগ পেতে হচ্ছে। অথচ ব্রাহ্মণবাড়িয়া অবস্থিত দেশের সবচেয়ে বড় তিতাস গ্যাস ফিল্ডের গ্যাস সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। অবিলম্বে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা অনেক বড়। এ পর্যন্ত যারা গ্যাসের আবেদন করেছিলেন, ফিল্ডকে অনুরোধ করবো, আমরা আপনাদের কাছে ফ্রিতে থেকে নিরবিচ্ছিন্ন করছেন। শুধু তাই আমাদের রাঙামাটিতে দেখা দিয়েছে এলপি গ্যাসের তীব্র সংকট। গ্যাস পেতে সিএনজি পাম্পের অটোরিকশার দীর্ঘ লাইন তৈরি হলেও 200 টাকার বেশি মিলছে না গ্যাস। গেল এক সপ্তাহে ধরে এলপিজি গ্যাসের সংকট দেখা দিলেও সকাল থেকে সে সংকট তীব্র হয়ে ওঠে। এতে গ্যাস পাম্পগুলোতে দেখা দেয় সিএনজির দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস পান না অনেকে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এর আগে শহরের 3টি পয়েন্টে গ্যাস বিক্রি হলেও বর্তমানে সচল রয়েছে একটি গ্যাস ফিলিং স্টেশন। পাম্প কর্তৃপক্ষ বলছে, ডিপো থেকে প্রয়োজনীয় এলপিজি গ্যাস সরবরাহ না পাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। এমক্যাশ রিব্র্যান্ডিংয়ের মাধ্যমে নতুন ফিনান্সিয়াল সার্ভিস চালু করল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। রোববার ঢাকার একটি 5 তারকা হোটেলে কার্যক্রমটির উদ্বোধন করা হয়। এই পরিষেবার মাধ্যমে গ্রাহক পর্যায়ে নিরাপদ ও দ্রুত ও সহজ লেনদেন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা। ব্যাংকিং ব্যবস্থাটিতে বিনামূল্যে সেন্ট মানি সেবা রয়েছে বলেও জানানো হয়। একই সাথে রেমিটেন্স ক্যাশ আউট চার্জ হাজারে মাত্র 7 টাকা রাখা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জুবাইদুর রহমানের সভাপতিত্বে আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর আরিফ হোসেন খান। টাকা পাঠাইছে, আমার ছেলেও তো পাঠায়। ডাকাতির সময় এমক্যাশও একসাথে গড়ে আগামী সাফল্য স্লোগান সামনে রেখে হয়ে গেল ZI গ্রুপ এর ডিলার মিট সামিট প্রোগ্রাম। সম্প্রতি সাভারের ওয়াটার বার্ডস লিমিটেডের ফ্যাক্টরিতে এই ডিলার মিট অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ZI গ্রুপের চেয়ারম্যান ABM জাহিদুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় চেয়ারম্যান বলেন, পানি সরবরাহ, ট্রিটমেন্ট, ইঞ্জিনিয়ারিং, ইনফ্রাস্ট্রাকচার ও রিয়েল এস্টেট সেক্টরে কাজ করে আসছে গ্রুপটি। এই ডিলার মিটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা 3000-এরও বেশি পানি সরবরাহ, ট্রিটমেন্ট সলিউশন ও ওয়াটার পিউরিফায়ার ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। সরকার বিরোধী বিক্ষোভে প্রাণহানি 500 ছাড়িয়েছে বলে দাবি করেছে মার্কিন মানবাধিকার সংস্থা
HRANN। নিহতদের মধ্যে 490 জন আন্দোলনকারী এবং 48 জন নিরাপত্তা কর্মী। ইরানে বেসামরিক নাগরিক হত্যার নিন্দা জানিয়ে বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে জানমাল ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় রেড লাইন ঘোষণা করে আন্দোলনকারীদের মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি দিয়েছে ইরান সরকার। ক্রমাগত হুমকির পর এবার ইরানে হামলার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন ট্রাম্প। এদিকে ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছে তেহরান। এরই মধ্যে রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরের হাসপাতালগুলোতে গুলিবিদ্ধ ও আহতদের ঢল সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। ইরানে আন্দোলনরত স্বাধীনতাকামী জনতাকে রাজপথ আঁকড়ে থাকার আহ্বান জানিয়েছেন নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। রোববার নিজস্ব ইউটিউব চ্যানেলে ভিডিও বার্তায় পাহলভি দাবি করেন খামেনির শক্তি ফুরিয়ে যাচ্ছে। কিছু ভাড়াটে সৈন্য ছাড়া বহু সশস্ত্র ও নিরাপত্তা বাহিনীর সদস্য কর্মস্থল ত্যাগ করেছে। বিক্ষোভকারীদের দমন নিপীড়নের নির্দেশ আর মানছে না তারা। شما با حضور گسترده و شجاعانه در خیابان‌های سراسر ایران برای سومین شب پیاپی دستگاه سرکوب خامنه‌ای و رژیمش را به شدت ضعیف‌تر کرده اید. گزارش‌های معتبری به دست من رسیده است که نشان می‌دهد جمهوری اسلامی রাখাইন সীমান্তে দুই সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষের মধ্যেই মিয়ানমারে অনুষ্ঠিত হলো সাধারণ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ। কেন্দ্র পরিদর্শন করে ভোটের বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন জান্তা প্রধান। তবে বিরোধী রাজনৈতিক শক্তির অনুপস্থিতির কারণে নির্বাচনের স্বচ্ছ ও নিরপেক্ষতা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে আন্তর্জাতিক অঙ্গনে। দ্বিতীয় ধাপে 100টি আসনে একযোগে ভোট অনুষ্ঠিত হয়। জাতিগত সংঘাতের জেরে এসব এলাকায় গেল কয়েক মাস ধরে নিরাপত্তা জোরদার করেছে জান্তা। এর আগে গেল 28 ডিসেম্বর প্রথম ধাপের ভোট গ্রহণে 102টি আসনের 90টিতেই জয় পেয়েছে সেনা সমর্থিত ইউএসডিপি দল। আর ভোটের উপস্থিতি ছিল 52%, যা আগের নির্বাচনের তুলনায় খুবই কম। দ্বিতীয় ও শেষ ধাপের ভোট অনুষ্ঠিত হবে আগামী 25 জানুয়ারি। নিরাপত্তার ঝুঁকি থাকায় ভেনেজুয়েলায় অবস্থানকারী মার্কিনীদের দ্রুত কারাকাসে ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে শনিবার ভেনেজুয়েলার ইস্যুতে এক্সে পোস্ট করেন ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার নাগরিকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, দেশটিকে সমৃদ্ধ করতে ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া মাদুরোর পতনের পর ভেনেজুয়েলার কারাগারে বন্দী থাকা রাজনৈতিক বন্দীরা মুক্তি পাচ্ছেন বলেও দাবি জানান ট্রাম্প। এদিকে মার্কিন হামলার এক সপ্তাহ পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ভেনেজুয়েলার জনজীবন। অন্যদিকে মার্কিন বন্দিশালায় মাদুরো ও তার স্ত্রী ভালো আছেন বলে এক ভিডিও বার্তায় দাবি করেন তাদের পুত্র নিকোলাস গুয়েরো। তবে স্বাধীন সার্বভৌম কারাকাসের যুক্তরাষ্ট্রের হামলার ঘটনায় নিন্দায় এখনও সরব বিশ্বের বিভিন্ন দেশ। শনিবার ইতালি ও গ্রিসের কয়েক হাজার বিক্ষোভকারী যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে রাস্তায় নামেন এবং প্রতিবাদী স্লোগান দেন। এবার গ্রিনল্যান্ডের আক্রমণের পরিকল্পনার ছক আঁকতে স্পেশাল ফোর্সের কমান্ডারদের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাজ্যের ডেইলি মেইলের বরাত দিয়ে টিআরটি নিউজ জানিয়েছে, ট্রাম্প স্পেশাল ফোর্সকে এই নির্দেশ দিলেও সেনাবাহিনীর বড় কর্মকর্তারা এর বিরোধিতা করেছেন। তারা জানিয়েছে এর আইনগত কোনো বৈধতা নেই, কংগ্রেসের অনুমতি নেই বলেও জানান সেনা কর্মকর্তারা। এদিকে শুক্রবার গ্রিনল্যান্ডের রাজনৈতিক দলের নেতারা জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের অংশ হতে চান না। আর একই দিনে ট্রাম্প হোয়াইট হাউসে বলেন, গ্রিনল্যান্ডে তারা কিছু করতে যাচ্ছেন, সেটা সেখানকার বাসিন্দারা পছন্দ করুক বা না করুক। যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখল না করলে চীন বা রাশিয়া এটি দখল করে নেবে বলেও মনে করেন মার্কিন প্রেসিডেন্ট। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।